বিরতির পর ফিরে আসলাম দর্শক, সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। এই সম্পর্কটাকে সম্পর্কে উন্নীত করতে হলে কি করতে হবে আতিক? মানে সম্পর্কটা যাতে সুসম্পর্ক হয়, সুসম্পর্ক, সেক্ষেত্রে প্রথমেই যেটা আসবে হেলদি রিলেশন বলছেন, তাদের যে প্যারেন্টিং স্টাইল, দিস ইজ ভেরি ভাইটাল। আমাদের এটার উপরে আমাদের দেশে কোনো প্রশিক্ষণের ব্যবস্থা নাই, কিন্তু এই প্যারেন্টিং স্টাইলের কারণেই কিন্তু একটা শিশু বা একটা বাচ্চা সুস্থ থাকতে পারে বা অসুস্থ হয়ে যেতে পারে, ডিরেইলড হয়ে যেতে পারে, খারাপ হয়ে যেতে পারে, হোয়াট এভার ইট ইজ। আমরা যদি মোটা দাগে 3 থেকে 4 ধরনের প্যারেন্টিং স্টাইল দেখতে পারি। 1 নম্বর যেটা অথরিটেটিভ, এরপরে আছে পারমিসিভকে আমরা আরেকটা যেটা বলি যে ইনডালজিং, আরেকটা আছে আমাদের নেগলেক্টফুল, অ্যান্ড 4th ওয়ান ইজ অথরিটেরিয়ান। সো এই যে 4টা প্যারেন্টিং স্টাইল, প্রত্যেকটারই কিন্তু যেই এফেক্টগুলা বাচ্চার উপরে পড়বে সেটার উপরে কিন্তু সে ভবিষ্যৎ জীবনে তার যেই কি বলে তার যে পার্সোনালিটি, তার যেই সোশ্যাল ইন্টারাকশন, তার যেই সেলফ এস্টিম, এগুলো কিন্তু আস্তে আস্তে কিন্তু এটার উপরে নির্ভর করছে। যেমন একটা উদাহরণ দিই, যদি আমরা কোনো শিশুকে তার একটা কর্মকাণ্ডের জন্য উৎসাহিত করি, তাতে কিন্তু সে এনকারেজড হলো, সে একটা ভালো কিছু করলো, তাকে আমরা উৎসাহ দিলাম, এটাই কিন্তু ধীরে ধীরে তাকে কিন্তু বাইরে যখন সে সোশ্যাল ইন্টারাকশনে যাবে, এটা তাকে হেল্প করবে যে আমি তো বাসাতেও আমার বাবা মা দ্বারা রিওয়ার্ডেড হয়েছিলাম, এখানে আমি কেন। আর ওইটা যদি উল্টাটা হয়, যেমন নেগলেক্টফুল যেই প্যারেন্টিং স্টাইল, এখানে তো বাবা মার কোনো খবরই নেই, বাচ্চাদের যে নিড গুলো আছে, সোশ্যাল নিড, ইমোশনাল নিড, ফিজিক্যাল নিড, এগুলো কোনো কিছুই তারা খেয়াল করে না। তো এই ধরনের একটা বাচ্চা, তার সেলফ এস্টিমটা এমনি আস্তে 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 নিচের দিকে চলে যায়, তখন সে কিন্তু শাই হয়ে যায়, সে কিন্তু মানে একটা সুস্থ যে ডেভেলপমেন্ট হয় সেটা তার মধ্যে হচ্ছে না। তারপরে আরেকটা যেটা স্টাইল বললাম যে অথরিটেটিভ, এই অথরিটেটিভের মধ্যে কিন্তু কিছু রুলস থাকবে। একটা হাউস হোল্ডের মধ্যে আমার এই লিমিটগুলো দেওয়া থাকবে, এই লিমিটগুলো তুমি পাবা, এই লিমিটগুলো পাবা না। এই যে লিমিট সেটিংটা, এটা রিয়েলিস্টিক হতে হবে, এবং সে যে একটা আলাদা মানুষ, তার এই ভ্যালুটা তাকে কিন্তু দিতে হবে। তারপর আরেকটা স্টাইলের মধ্যে যেমন আমরা যেটাকে বলি পারমিসিভ, এখানে কিন্তু বাবা মারা কনফ্লিক্টে যেতে চায় না, সবসময় একটা কম্প্রোমাইজ, সবসময় একটা অ্যাকোমোডেটিভ, যে আচ্ছা ঠিক আছে আমার বাচ্চাটা চাইছে, ওকে দিয়ে দিই। আমাদের এরকম অনেক এক্সাম্পলস আছে যে তার বাচ্চার এই নিড ফুলফিল করার জন্য অনেক ধরনের স্যাক্রিফাইস করে। মোট কথা, বাচ্চার সাথে সে কোনো কনফ্লিক্টে যাবে না, তাকে আপসেট সে করবে না। আরেকটা যেটা যে তার অবিডিয়েন্সটা, আরেকটা প্যারেন্টিং স্টাইল, যেখানে প্যারেন্টসটা চায় যে আমার কথাই, এটা কোনো লজিক দিয়ে চলবে না, আমি বলছি এটাই মানতে হবে। তো এইটার যে হার্মফুল এফেক্টটা পরবর্তীতে কিন্তু সে কিন্তু একটা অ্যাবিউসিভ ক্যারেক্টারে পরিণত হয়। তো এই যে প্যারেন্টিং স্টাইলগুলোর কথা আমি খুব দ্রুত বলে গেলাম, এগুলোর থেকে কিন্তু আমরা অনেক কিছু শিক্ষণীয় আছে। আমাদের বাবা মারা যদি একটু খেয়াল করেন যে না, আমার শিশুকে আমি চাই আমাদের এক্সপেকটেশনগুলো, আর এক্সপেকটেশনের ব্যাপারটা এমন একটা জিনিস, এটা যত সম্পর্ক যার যত কাছের হবে তার এক্সপেকটেশন বেশি থাকে। আমরা বাবা মারা কিন্তু মেনে নিতেই পারি না যে আমার ছেলে বা আমার মেয়ে যে একটু মিডিওকার হতে পারে, ভাবে যে এ জিনিয়াস, সবাই আমার আইনস্টাইন টপে দেখতে চায়। ওনারা অনেক পরিশ্রম করে, অনেক শ্রম দেয় তাদের একাডেমিক একটা ভালো ফল আনার জন্য, কিন্তু একবারও ভেবে দেখে না যে ওর কি ক্যাপাবিলিটির মধ্যে এটা আছে কিনা, ও কতটুকু নিতে পারবে। তো এই যে একটা রিয়েলিস্টিক আদান প্রদান, একটা ওপেন চ্যানেল অফ কমিউনিকেশনটা, যেখানে কোনো নেগেটিভ কনসিকুয়েন্স থাকবে না, যেখানে হার্মফুল কোনো জাজমেন্ট হবে না, এই জিনিসটা, এই ভয়টা যদি তার ভিতর থেকে আমরা সরিয়ে দিতে পারি, তাহলে কিন্তু একটা হেলদি স্টাইল হয়। তাহলে কিন্তু বাচ্চারা অতটা মানে ইনসিকিউর ফিল করে না। ধন্যবাদ দাদা। নাফিসা, তুমি যদি আমাদেরকে একটু সংক্ষেপে বলো যে কোন প্যারেন্টিং স্টাইলটা আসলে আইডিয়াল, এবং কিভাবে করলে আমরা এই সন্তানের সাথে আমাদের সম্পর্কটাকে সুসম্পর্কে নিয়ে যেতে পারবো? আমার মনে হয় যে প্যারেন্টিং স্টাইলটার ভেতরে সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে একটা খুব ব্যালেন্সড ওয়ে অফ চাইল্ড রিয়ারিং প্রসেস, যে আমি আমার সন্তানকে ঠিক কতটা শাসন করব এবং কতটা আমি তাকে স্বাধীনতা দেব, বা স্বাধীনতাটা যেন তার জন্য ক্ষতিকারক পর্যায়ে না চলে যায়, এই বিষয়গুলোর ভেতরে একটা ব্যালেন্স
থাকা দরকার। আমি একটু অ্যাড করবো, জাহিন যেটা বলেছিল যে শাসন করার তারই সাজে সোহাগ করে, যে তুমি ওই জায়গাতেই কথা বলছো যে বাচ্চা যেন বুঝতে পারে যে আসলে আমি ওকে ওর ভালো চাই দেখেই কিন্তু এই শাসনটা করছি, কিন্তু সেটা তো বুঝতে হবে। তোমাকে তাহলে তুমি কি সেটাই বলতে চাচ্ছ? হ্যাঁ, সেটা বলতে চাইছি, মানে শাসন শুধু নয়, স্নেহের ব্যাপারটার একটা ব্যালেন্স থাকতে হবে। যা চাইছি তাই করতে পারছি, বা সারাক্ষণ যদি শুধু প্রশংসাই শোনে তাহলে সেটা ওভার ইন্টেলিজেন্সের পর্যায়ে কিন্তু চলে যায়, এবং পরবর্তীতে ব্যর্থতাকে কিন্তু মেনে নিতে এদের খুব কষ্ট হবে। এবং জীবন তো খুব সহজ নয়, একটা পর্যায়ের পরে কিন্তু নানা ধরনের চ্যালেঞ্জ শুরু হয়ে যায় জীবনে, এবং তখন এই ওভার ইন্ডালজড শিশু যারা, তাদের যেন মনে হয় যে পৃথিবীতে সবকিছু কেন আমার মতো করে হবে না, আমি যা পেয়ে এসছি, যা চেয়ে এসছি সেভাবে কেন হবে না। এবং তখন অনেক সময় দেখা যায় এই ফ্রাস্ট্রেশনটাকে সামলে নিতে পারেন না অনেকে, যার ফলে আমরা নানা ধরনের বলবো যে ফ্রাস্ট্রেশন তো আছেই, ডিপ্রেশনে চলে যাচ্ছেন অনেকে, সেটা তো নিজের প্রতি যে অসুবিধাগুলো হচ্ছে কারোর কারোর। আরেকটা যেটা জায়গা তৈরি হয়ে যায় সেটা কিন্তু আমি কেন পাবো না, এটা থেকে ফ্রাস্ট্রেশন গুলো অ্যাঙ্গারে নিয়ে যেতে পারে, চলে যেতে পারে, অ্যাঙ্গার থেকে নানা ধরনের কিন্তু হার্মফুল আজকাল আমরা দেখতে পাচ্ছি শিশু সন্ত্রাসী, আবার শিশুরা আবার নির্যাতনের শিকার, দুটোই দেখতে পাচ্ছি। কিন্তু তো তুমি কি আরেকটু বলবে যে সন্তানের সাথে পিতামাতার সম্পর্কে বিশ্বাসের জায়গাটা যদি একটু বলতে? এই জায়গাটাতে আসছিলাম আমি, যেটা ব্যালেন্সের কথা আমি বলছি, যে আদর এবং স্নেহের পাশাপাশি শাসনও কিছু থাকবে, কিন্তু আমি যেন এমনটা কখনোই না করি অ্যাজ আ প্যারেন্ট যে আমরা সন্তানকে বিশ্বাস করছি না, বা সে একটা কিছু বলছে যে আমি এই সময় এই জায়গাটাতে যেতে চাইছি, আমরা ধরেই নিলাম যে সে অন্যায় কোনো কিছু করবে বা খারাপ কারো যেটা বলছে সেখানে যাবে না। হ্যাঁ, এই যে কমিউনিকেশনের জায়গাটাতে আমরা যদি আগে থেকেই ধরে নিই যে আমার সন্তান আমাকে সত্যি কথা বলছে না বা অন্যায় কিছু করতে চাইছে, এবং তাকে ক্রমাগত আমি ব্যারিয়ার তৈরি করলাম যে না এখানে যেতে পারবে না, এটা করতে পারবে না, এক সময় কিন্তু সন্তান আমাকে না জানিয়ে সেই কাজগুলো করতে শুরু করবে। এটা তো একটা গেল জায়গা। আরেকটা পয়েন্ট আমি যেটা বলতে চাচ্ছি, ধরো তুমি বিশ্বাস করেছো সন্তানকে, অবিশ্বাস করোনি কখনোই, কিন্তু সে যদি তোমার বিশ্বাস ভঙ্গ করে তখন কি করণীয়? তখন কি তাকে অবিশ্বাসী করবে সবসময়, নাকি তাকে একটা সুযোগ দেওয়া যায়? আমার মনে হয় বিশ্বাস ভঙ্গ করবার পর্যন্ত না যেতে দিয়ে খুব আগেই আমরা যদি এক্সপ্লেইন করি যে কেন আমি মনে করছি ওই জায়গাতে যাওয়াটা তার জন্য সেফ না, বা কেন, কিন্তু যদি ধরো সে কোনোভাবে যদি বিশ্বাসটা ভঙ্গ করলো বাবা মায়ের, তখন কি করণীয়? সেক্ষেত্রে আমার মনে হয় ওই জায়গাটা অর্জন করার ব্যাপারটা তো এসে যাবে, তাকে তো বিশ্বাসটা আবার অর্জন করতে হবে, নাহলে প্রতি পদে পদে সে বাধা পাবে। ওই যেটা বলে তারপর সে না জানিয়ে মিথ্যার আশ্রয় নেবে, তবে লুকিয়ে করবে। তো সেই জায়গাটাতে যদি একটু বলতে যে কিভাবে সে বিশ্বাসটাকে অর্জন করবে। আবার এখানে আমার মনে হয় আবার যদি রিবন্ডিং এ যাওয়া যায়, যেটা বলবো যে গ্রাজুয়ালি ওকে গাইড করার সাথে সাথে কিছু পরিমাণ স্বাধীনতাও দেওয়া, যে দেখতে হবে যে ও ট্রাস্টটা রাখতে পারছে কিনা, এবং ট্রাস্টটা রাখার বিষয়েও তাকে জানাতে হবে যে ট্রাস্ট না রাখতে পারলে কি কি ক্ষতির সম্ভাবনা আছে। এটা এমনটা না যে আমি তাকে বিশ্বাস করতে চাইছি না, বিষয়টা তার যেন কোনো ক্ষতি না হয়ে যায় সেই কনসার্ন থেকে আমি তাকে গাইড করার চেষ্টা করছি। এভাবে যদি এক্সপ্লেইন করা যায় তাহলে সম্ভবত। আর প্রায়শই আমরা যেটা দেখছি নাফিসা, যে আমরা কিন্তু বাচ্চাদেরকে ভীষণ তুলনা করি এবং ক্রিটিসাইজ করি, আর যেটা আতিক বলেছিল যে হাই এক্সপেকটেশন থাকে আমাদের, যে আমার বাচ্চাকে আমি সবসময় টপে দেখতে চাই, কিন্তু সবসময় তো সেটা সম্ভব না। তো তুমি এই তিনটা পয়েন্টে যদি একটু সংক্ষেপে বলতে। প্রথমতই বলবো যে হাই এক্সপেকটেশনটা সেট করাটা কখনোই হেলদি না। আমাদের মেনে নিতে হবে যে আমাদের সন্তানেরা যে যতটুকু অ্যাচিভ করতে পারছে এটাই তার পক্ষে যথেষ্ট, বা কেউ খুব বেশি হাই অ্যাচিভার নাই হতে পারে, তার অন্য কোনো গুণ থাকতে পারে, আমরা সেখানে ফোকাস করব, কারণ স্ট্রেংথ গুলো দেখতে এক্স্যাক্টলি। তাহলে কিন্তু বাবা মার ফ্রাস্ট্রেশন থেকেও তারা বেরিয়ে আসতে পারবেন, এবং সন্তানকেও আমরা কিন্তু তাহলে সেলফ কনফিডেন্স দিয়ে বড় করে তুলতে পারছি, যে তার মাঝে যাই আছে সৃষ্টিকর্তা সবাইকে কিছু না কিছু গুণ দিয়ে দিয়েছে, সবাইকে পটেনশিয়াল দিয়েছে। এক্স্যাক্টলি। তো ওই জায়গাটাকে আমরা যদি ফোকাস করি, সবাইকে যে একাডেমিক্যালি একেবারে টপ
লিস্টেড হতে হবে এমনটা নয়। অনেকের হয়তো ভালো আঁকবার ক্ষমতা আছে, কেউ ভালো গাইতে পারে, কেউ মিউজিকে ভালো। তো এই জায়গাগুলোকে আসলে যে কোনো পোটেনশিয়ালি আমরা এনকারেজ করব এবং সেটার মধ্যে দিয়ে কিন্তু এক্সপেকটেশন কিছু ফুলফিল হবার সম্ভাবনা দুপক্ষেরই থাকছে। আর ওই যে তুলনার কথা যেটা আমরা প্রায়শই করে থাকি, এটা খুব হার্মফুল একটা জিনিস। এটা আনফরচুনেটলি অ্যাক্রস কালচার এই জিনিসটা আছে, এটা ওয়েস্টার্ন কালচারেও আছে, আমাদের কালচারে আছে। আমরা মানে হঠাৎ করে তুলনা করে ফেলি যে একটা বাচ্চা পারছে, আমরা বলে ফেললাম যে অমুক তো পারছে, তুমি পারছো না কেন। এটা যে কি পরিমাণ ডিমোরালাইজ করে একটা বাচ্চাকে, কারণ শিশুটি হয়তো চেষ্টা করছে, আমরা জানি না তার আইকিউ লেভেল কত, বা একটা বাচ্চা হয়তো তার সম্পূর্ণ এফোর্ট দেওয়ার পরেও পরীক্ষার আগে অসুস্থ হয়ে গেল। পরীক্ষার রেজাল্টটা দিয়ে কিন্তু আমরা সবসময় জাজ করছি। আমরা অনেকেই খুব পারফরমেন্স ওরিয়েন্টেড, এই জায়গাটা ইদানিং হয়ে গেছে। তো এটা একটা বড় চ্যালেঞ্জ, এখান থেকে বেরোতে হবে। আর অবশ্যই আমি সন্তানের কাছে এক্সপেকটেশনের জায়গাটা চিন্তা করবার আগে আমাকে ভাবতে হবে আমি তাকে অপরচুনিটি কতটা দিয়েছি। হ্যাঁ, তার বাড়িতে সে কতটা পরিবেশ পেয়েছে যেটা তার জন্য সাপোর্টিভ ছিল, বা তাকে আমরা কতটা সুযোগ সুবিধা দিতে পারছি। হ্যাঁ, সেই জায়গাগুলো দেখবার প্রয়োজন আছে। আমি কি একটু অ্যাড করতে পারি এখানে? যে কম্প্যারিজনের ব্যাপারটা, এই কম্প্যারিজনটা কিন্তু বাইরের ছেলে মেয়ে ছাড়াও নিজের যদি আর ভাই বোন থাকে তার সাথেও কিন্তু অন্য সন্তানের সাথে করছি, তার সাথেও করা যাবে না। তো মানে যে তোমার বোন তো পারে, তুমি কেন পারো না, এটা বললেও কিন্তু এটা একটা, সে যেটুকুনো পারতো সেইটুকুনো কিন্তু সে আর পারবে না। হ্যাঁ, ওটা কিন্তু আরো ড্যামেজিং। বললেন যে সিবলিং রাইভালরি হয়ে যাবে, আমি পারছি না ও পারছে, ওই জায়গাটাও কিন্তু এসে যায়। বাবা মাকে আসলে অনেক যত্নশীল হতে হবে, অনেক কেয়ারফুল হতে হবে। এখন আমি একটু আন্টি, ধন্যবাদ তোমাদের দুজনকে, আমি আন্টির কাছে যাব। এই যে আমরা এতক্ষণ কথা বললাম যে এই জেনারেশন এখন ওদেরকে বড় করতে গিয়ে, যে আমরা তো এই জেনারেশনের প্যারেন্ট, পিতামাতা, অভিভাবক, তো আমরা তো যে প্যারেন্টিং স্টাইল বলছি, বাট আপনাদের সময় আপনারা তো কোনো প্যারেন্টিং স্টাইল ফলো করেননি। আপনারা আপনাদের নিজের বিবেক বুদ্ধি থেকে, অভিজ্ঞতা থেকে আপনারা সন্তানকে লালন পালন করেছেন, মানুষ করেছেন, এবং অনেক সাকসেসফুল হয়েছেন আপনারা। তো এটা কিভাবে সম্ভব আমাদেরকে একটু বলবেন? এটা আমরা বোধহয় সময় একটু বেশি দিতাম তাদেরকে। একটা বড় কথা, আমি সিঙ্গেল মাদার ছিলাম, আমার কিন্তু দুটোই মেয়ে সন্তান। আমাকে লক্ষ্য করতে হতো কে কি পছন্দ করছে। বড় মেয়েটাকে দেখতাম আমি, সে খুব সেলাই ফোড়াই করতে পছন্দ করে, ছোট জন একদম সেলাই কাছেও যাবে না, সে ছবি আঁক। তখন আমি নিজে এটা করেছি। আমি বাইরে কোথাও গেলে বড় মেয়ের জন্য সেলাইয়ের যত রকম উপাদান সব নিয়ে এসে, সেলাইয়ের বই, সেলাইয়ের জন্য যত কিছু দরকার, ছোট মেয়ের জন্য সব পেন্টিং এর উপরে যত বই, যেখানে যত বড় শিল্পীদের বই আছে সেগুলো, রং তুলি, এটা আমি দিতাম। আরেকটা কারণ ছিল, যেহেতু আমি সিঙ্গেল, আমার ওদেরকে একটু ঘরে বসানোর দরকার ছিল। এটা দিলে ওরা বাইরের দিক থেকে একটু ঘরে থাকবে, ঘরের মধ্যে আমি একটু নিশ্চিন্ত থাকবো। তাছাড়া স্কুল লাইফ তো আছে, সেখানে যাবেই হবে, সেগুলো আমরা আটকাতে পারবো না। এবং সেটাকে এনকারেজ করতে হবে, স্কুলে যাবে, তোমাকে একলা যেতে হবে, আমি সবসময় তোমাকে নিয়ে যাবো না, তোমাকে যেতে হবে, এটা এনকারেজ করতে হবে। কিন্তু লক্ষ্য রাখতে হবে সে পারছে কি পারছে না, তাকে বকে লাভ নাই। আমি যেটা নিজেকে দিয়ে করেছি সেটা হচ্ছে তাকে বকি নাই, কিন্তু আমি ফলো করেছি যে সে যাচ্ছে কি যাচ্ছে না, পারছে কি পারছে, হ্যাঁ পারছে, ঠিক আছে, আমি নিশ্চিত হয়ে গেলাম। এইভাবে আমি এদেরকে চালিয়েছি। আবার আমি তো অসম্ভব কাজ করতাম, যেটা এখনকার মেয়েরা হয়তো চিন্তা করতে পারবে না। যাই হোক, আমি বই অনুবাদ করতাম, আমি স্কুলে পড়াতাম, একটা সময় আমি ব্যবসা করতাম, কাপড়ের ব্যবসা, সুখ শাড়ি আমার দোকান ছিল, বাংলাদেশের প্রথম বুটিক শপ। আমি যে জন্য এই দোকানটা করেছিলাম, দোকান করার জন্য না, এদেশের মহিলাদেরকে বের করে এনে কাজে লাগানো। এবং আমি ৩৫০০ মেয়েকে এই যে আমার দোকানের কাপড়টা পরে এসেছি, খুব সুন্দর লাগে, এইসব সেলাই ফোড়াই তাদেরকে আমি নিজের হাতে শিখিয়ে তাদেরকে দিয়ে আর্ন করেছি। তোমরা সেলাই করো, যে পয়সাটা হবে সেটা তোমরা পাবে। ৩৫০০ মেয়েকে। এখন এটা হচ্ছে আমার ভিতরের উদ্দীপনা। আমি কেন কষ্ট করলাম? তাহলে ওরা একটু কম কষ্ট করুক, ওরা বের হয়ে আসুক, ওরা এখন থেকেই শিখুক।
ওদেরকে কেউ হাত ধরে আনবে না, ওদেরকে নিজেরটা নিজে অর্জন করতে হবে। আমি কিন্তু আমার বাচ্চাদেরকে ঠিক ওইভাবেই শিখিয়েছি, তোমাকে অর্জন করতে হবে, কেউ তোমাকে দিয়ে যাবে না, তোমাকে নিজেকে অর্জন করতে হবে। একই বাড়ির মধ্যে হয়তো আমরা 4-5টা ফ্যামিলি থাকছে, এই ফ্ল্যাট ওই ফ্ল্যাট, ও তোমার আপন ভাই, ও তোমার মামাতো ভাই, ও তোমার চাচাতো ভাই, বাট বি কেয়ারফুল, ওদের মতন তোমরা থাকবে না। ওদের বাবা আছে, ওদের সংসার অন্যরকম, ওদের লাইফস্টাইল, তোমাদের বাবা নেই, তোমাদের সংসার অন্যরকম। আমি তোমাদেরকে যে পথটা দেখাবো সেই পথে হাঁটো, দেখবে অনেক দূর হেঁটে যেতে পারে। এটা ছিল আমার শেখানোর পদ্ধতি। আরেকটা ছিল, আমি আমার মুরব্বীদের যত পুরনো চিঠি পত্র এখনো পাবেন আমার বাড়িতে, আমার নানার হাতের লেখা চিঠি, এগুলো ওদেরকে পড়ে পড়ে শোনাতাম। বড় বড় লেখকদের ভালো ভালো পড়ার অংশ যেগুলো জানলে ওদের ভালো হবে, রাত হলেও আমি ওদেরকে ওগুলো পড়ে শোনাতাম, কারণ এটা থেকে ওরা কিন্তু অনেক কিছু পাবে। এবং এই যে মায়ের কণ্ঠস্বরটা বাচ্চা সবসময় শুনে, মা ওই অংশটা পড়েছিল, মা মধুসূদন দত্তের ওই কবিতাটা পুরা, সেই চতুর্দশপদী কবিতা আমাদেরকে পুরা কবিতাটা আমাদের শুনিয়েছে, মানে মনে একদম মনটাকে গেঁথে দিলাম। তারপর তোমার রাস্তা, তুমি বড় হবে, তোমার রাস্তা তুমি চলবে, সেখানে আমি বাধা দেব না, তোমাকে তোমার, কিন্তু রাস্তার পথটাকে আপনি অনেক আমি চেষ্টা করেছি সুগম করে দিয়েছেন, যাতে সে শুরু করে দিয়েছেন, তাকে অনেক সুন্দর। আন্টি আপনার কথা শুনে খুব ভালো লাগলো। আমি এখন জাহিনের কাছে আসবো। জাহিন, তুমি তো আজকে দেখলে, আজকে আমাদের আলোচনায় আমরা 3টা প্রজন্ম এখানে উপস্থিত আছি। তো তুমি তো আগেও বলেছো, আমাদেরকে অনেক সুন্দর কথা বলেছো যে তুমি এই প্রজন্মের একটা ছেলে হয়েও তুমি বলেছো যে তোমার বাবা মার সাথে তোমার অনেক সুন্দর সম্পর্কের কথা বলেছো, সুসম্পর্কের কোনো কথা। তো তুমি বলো যে এই সম্পর্কটা আসলে যে করতে গেলে সন্তানের পক্ষ থেকে এবং বাবা মায়ের পক্ষ থেকে, দুজনের পক্ষ থেকেই তো আসতে হবে ব্যাপারটা। তো বাবা মার আসলে তোমাদের সাথে কিভাবে, তারা তোমাদের সাথে ডিল করবেন, কিভাবে করলে তোমরা সেটাকে নেবে? আমার কাছে মনে হচ্ছে জেনারেশনটা সময়ের দিক দিয়ে যেমন এক ধরনের চেঞ্জ, আবার মানে লাইফস্টাইল, টেকনোলজি সবকিছু মিলিয়ে এক ধরনের চেঞ্জ আসছে। তো এক ধরনের, আমি একটু বলি, আমাদের আগের প্রজন্মের সাথে আমাদের গ্যাপ ছিল, জেনারেশন গ্যাপ যেটাকে আমরা বলি, কিন্তু ওইভাবে না। কিন্তু তোমাদের সাথে আমাদের জেনারেশন গ্যাপটা অনেক বেশি। ওখানে আসলে প্রযুক্তি চলে এসেছে। তুমি একটু প্রযুক্তি নিয়ে বেশি কথা বলো, বিকজ তুমি প্রযুক্তির যুগের। হ্যাঁ, মানে আমি প্রযুক্তি দেখি এভাবে, ধরেন এটা তো খুবই মানে ওয়েল নন একটা মানে প্রযুক্তি সহজ তর করে দিচ্ছে জীবন, কিন্তু আমার মনে হয় সেম টাইম খুব কি সহজ করে দিচ্ছে। এট দ্য সেম টাইম আমি বলবো না ঠিক, মানে একটা গান আছে খুব সুন্দর, মোহিনীর গোলাগুলি, ওই যে পাশাপাশি বসে একসাথে দেখা, একসাথে না আসলে যে একা, মানে আমাদের অনেক একা করে দিচ্ছে। কিভাবে একা করে দিচ্ছে? সেলফ সেন্ট্রিক করে দিচ্ছে। ধরেন গ্যাজেট যেটা করছে আর কি, আমাদের মানে প্রত্যেক সেকেন্ডে মনে নতুন আরেকটা গ্যাজেট আসছে। এটা এক ধরনের এভরি সিঙ্গেল সেকেন্ড তো টেকনোলজি অ্যাডভান্স হচ্ছে। তো এই অ্যাডভান্সের সাথে কোপ করাটাও এক ধরনের, মানে অনেকে চ্যালেঞ্জ নিচ্ছে, যদিও বা আমার এটা মনে হয় না আর কি, মানে চ্যালেঞ্জ নেওয়ার কিছু আছে। জীবনটা খুবই আনসার্টেন, মানে কখন কি হচ্ছে, বা এই যান্ত্রিকতা, এই আরবান লাইফস্টাইল সবকিছু মিলায় নগর জীবন সম্পর্ক, মানে এখন মনে হচ্ছে খুব আনসার্টেন হয়ে যাচ্ছে দিন দিন। কিন্তু এইটার দিকে মনে হয় খুব নজর দেওয়া উচিত। মানে কেন, আসলে তুমি যেটা বলেছিলে যে তোমাদের লাইফস্টাইলটাই কিন্তু প্রথমেই যদি আমরা দেখি এই প্রজন্মকে, যে তোমরা অনেক রাত জাগো, আর তোমাদের বেলা শুরু হয় অনেক দেরি করে, তারপর তোমরা ইদার ইন্টারনেট, ফেসবুক এসবে কিন্তু বসে আছো। তো তোমরা তাহলে অন্য কাজগুলো কখন করবে? এবং সেখানে যদি বাবা মা কিছু বলতে যাচ্ছেন, তখনই কিন্তু দ্বন্দ্ব শুরু হয়ে যাচ্ছে। একটু বলি, অবশ্যই বিশ্ব, এরা বহির্বিশ্ব পাচ্ছে গেজেটে, কিন্তু তা না, প্রয়োজন বহির্বিশ্বকে নিজে গিয়ে দেখো। নিজের বহির্বিশ্বকে দেখলে যেটা জানবে, ওই গেজেটে কিন্তু সেটা জানবে না, সেটা পাবে না তোমরা। এটা একটা বিরাট ব্যাপার। ওরা এখন এতই আসলে প্রযুক্তি নির্ভর, ওরা ভীষণ ভাবে নির্ভরশীল। আমাদেরকে এখন আবার সময় তোমাদের প্রযুক্তি কিন্তু এই মানে এই সম্পর্কের মধ্যে প্রযুক্তি কিন্তু অনেকটা জায়গা নিয়ে নিয়েছে, ক্ষতিগ্রস্তই করছে। সেটাই। তো যাই হোক, আজকে আমরা 3 প্রজন্ম এখানে বসে কথা বললাম, অনেক কথাই বললাম। তো আপনাদেরকে অনেক ধন্যবাদ আন্টি, আপনি আজকে এসেছেন আমাদের অনুষ্ঠানে। আর জাহিন তোমাকেও, আর নাফিসা, আতিক, তোমাদেরকে তো অনেক ধন্যবাদ যে তোমরা এখানে আজকে অনেক ব্যস্ততার মধ্যে এসে আমাদেরকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছো। সেজন্য দর্শক, যুগ বদলে যাচ্ছে, প্রযুক্তি উন্নত থেকে উন্নততর হচ্ছে,
সময়ের সাথে বদলে যাচ্ছে সম্পর্কগুলো, কিন্তু সন্তানের সাথে পিতামাতার সম্পর্ক চিরন্তন। কালের বিবর্তনে এই সম্পর্ক বদলাবে না, এটাই ধ্রুব সত্য, বিশেষ করে যখন এই সম্পর্কটা হয় সুসম্পর্ক। তাই আসুন সুসম্পর্ক বজায় রাখতে পারিবারিক ও সামাজিক বন্ধন ও মূল্যবোধগুলোকে আরো অনেক বেশি সুদৃঢ় করি। সবাইকে পবিত্র ঈদ উল আজহার অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। জানিয়ে দিচ্ছি অনুষ্ঠান সম্পর্কে মতামত জানানোর ঠিকানা: প্রযোজক গ্রিন লাইফ মেডিকেল কলেজ হসপিটাল, মনোদর্পণ। ভালো থাকুন। বাংলা ভিশন, নিউ টাওয়ার, 110 বীর উত্তম CR দত্ত রোড, ঢাকা 1205। ইমেল পাঠানোর ঠিকানা monodorpon@gmail.com। দেখা হবে আগামী মাসের প্রথম শুক্রবার একই সময়। অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।